আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে। আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা, যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি, তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। হয়তো তাই, আর এজন্যই উনি যতক্ষণ পর্যন্ত আমার চোখের পানি মুছে দেবেন না ততক্ষণ পর্যন্ত এই পানি থাকবে। মায়েশা আর কথা না বলে সুমুকে নিয়ে এলো। বাসা থেকে আনা খাবার বের করে সুমুর মুখের সামনে ধরতেই সুমু মায়েশার হাত ধরে থামিয়ে বলল, কাল রাত থেকে উনিও কিছু খায়নি আপু। রেস্টুরেন্টে থেকে খাবার আনার সময় ভেবেছিলাম ওনার সাথে বাসায় গিয়ে খাবো। কাল রাত থেকে উনি স্লাইন ছাড়া আর কিছুই খায়নি, তাই আমাকেও যদি কিছু খাওয়াতে হয় তাহলে স্লাইনটাই দাও। মায়েশা রাগী স্বরে বলল, তুই কি পাগল হয়ে গেছিস সুমু? না খেয়ে থাকলে তুই বাঁচবি? জেদ না করে খেয়ে নে। সুমু একটু উচ্চস্বরে চেঁচিয়ে বলল, হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। উনিও একটু উঠে দেখুক ওনার জন্য ওনার সুমুর কি অবস্থা। আর তুমি বলছো আমি জেদ করছি, তাহলে উনি কি করছেন? উনি জেদ করছেন না, উনি ঘাটতারামি করে জেদ করে ওই আইসিইউর মধ্যে শুয়ে আছে না। এত জেদ ওনার যে একটু রেসপন্স পর্যন্ত করছে না, আর তুমি আমাকে বলছো আমি জেদ করছি। সুমু আর একটু জোরে আইসিইউ এর দিকে তাকিয়ে বলল, ওনাকে বলে দাও মাইশা আপু, উনি বুনো ওল হলে আমিও বাঘা তেঁতুল। জেদ শুধু ওনার একারই আছে, আর কারণেই উনি জেদ করলে আমার সাথে জিততে পারবেন না। উনি জেদ করে হসপিটালের বেডে এসে পড়ে থাকতে পারলে আমি জেদ করে কবরে গিয়ে শুয়ে থাকতে পারবো, ঠিক ওনার মতোই, কোনো রেসপন্স ছাড়া। সুমুর কথা শুনে মায়েশা জোরে এক ধমক মারল সুমুকে। শামীম সাহেব মেয়ের পাশে বসে মেয়ের মাথায় হাত রাখলেন। হাসি বেগম মেয়ের অবস্থা দেখে আঁচলে মুখ গুজে কাঁদছেন। সুমুর আর্তনাদ কারো সহ্য হচ্ছে না। আইবরা সকলে মেঝের দিকে তাকিয়ে বসে আছে। স্যান্ডিও এখন চুপ করে গেছে। ইফতিয়া আর রায়শা চুপচাপ দাঁড়িয়ে আছেন। সুমুর ক্ষতি হোক এটা ওরা চায়, তবে শেহরাজের কোনো ক্ষতি হোক এটা ওরা স্বপ্নেও ভাবেনি। হঠাৎ করে সুমু পাগল হয়ে উঠল শেহরাজকে দেখার জন্য। একজন নার্স গিয়ে ডাক্তারকে ডেকে আনলো। ডাক্তার আসতে সকলে ডাক্তারকে অনুরোধ করলো সুমুকে একবার ভেতরে যেতে দেওয়ার জন্য। সুমু ডাক্তারের পায়ে পড়ে অনুরোধ করতে লাগলো। ডাক্তার সুমুর এমন পাগলামি দেখে 5 মিনিটের জন্য সুমুকে ভেতরে যাবার পারমিশন দিল। ভেতরে ঢুকতেই একজন নার্স এসে সুমুর হাত স্যানিটাইজ করে দিয়ে বলল, ম্যাম, আমি স্যানিটাইজ করে দিলাম, তবুও আপনি ওনার শরীরে টাচ লাগাবেন না, ওনার ইনফেকশন হতে পারে। আপনি মেঝেতে বসেছিলেন, মেঝে থেকে অনেক জীবাণু আপনার জামা কাপড়ে লেগেছে, আপনার শরীরে লেগেছে। তাই আপনার স্বামীর ভালোর জন্যই বলছি, ওনাকে এখন টাচ না করাটাই আপনার স্বামীর জন্য ভালো। নার্সের কথাগুলো সুমুর কানে গেল কিনা কে জানে। নার্সের মুখ থেকে তার প্রেয়সীকে তার শরীর ছুঁতে বারণ করার কথাটা শুনলে কি মেনে নিত শেহরাজ? নাকি নার্সকে নিজ দায়িত্বে জাহান্নাম থেকে ঘুরিয়ে আনত? ডাক্তাররা সুমুকে তার কাছে আসতে দিচ্ছিল না, এটা শেহরাজ জানলে কি চুপচাপ বসে থাকতো? নাকি তার প্রেয়সীকে আটকানোর অপরাধে ডাক্তারকে আবারও নতুন করে ডাক্তারি পড়িয়ে আনত? সুমু একদৃষ্টিতে তাকিয়ে এগিয়ে গেল তার খান সাহেবের কাছে। সুমুর চোখের পলক পড়ে না যেন। সুমুর মনে হলো চোখের পলক পড়লেই তার খান সাহেব তার থেকে হারিয়ে যাবে। শেহরাজের মুখের দিকে তাকিয়ে নিঃশব্দে কেঁদে ফেলল সুমু। শেহরাজকে পা থেকে মাথা পর্যন্ত পরোক্ষ করতে করতে সুমুর চোখ আটকালো শেহরাজের ঠোঁটজোড়ার দিকে। গোলাপি রঙের পাতলা ঠোঁটজোড়া শুকিয়ে কাঠ হয়ে গেছে। তার খান সাহেব সুস্থ অবস্থায় দিনে 1000 বার জিভ দিয়ে ঠোঁট ভেজায়, সেই ঠোঁটগুলো আজ শুকিয়ে কাঠ। তার খান সাহেব একবারও জিভ দিয়ে এখনও আর ঠোঁট ভেজাচ্ছে না, তবে ঠোঁটজোড়া এখনও হাসছে। সুমু কিছুক্ষণ তাকিয়ে থেকে ডুকরে কেঁদে উঠে বলল, আপনি এতটা পাষাণ খান সাহেব, আপনি আপনার একটা কথাও রাখেননি। এই দেখুন আমি কাঁদছি। কই, আপনি তো আজ আমাকে কাঁদতে বারণ করলেন না। আপনি জানেন এই সিস্টার আমাকে বলল আপনাকে না ছুতে, আমি ছুলে আপনার নাকি ইনফেকশন হতে পারে। এই সিস্টার জানি না আমার খান সাহেব বাড়িতে সারাদিন আমাকে ছুতে চায়। এই ডক্টর আঙ্কেল আমাকে আপনার কাছে আসতে দিতে চায়নি। ডক্টর কি জানে আপনি আমাকে কতটা ভালোবাসেন? ডাক্তার আর নার্স কি জানে তাদের এসব কথা আর কাজগুলো আপনি শুনতে এবং দেখতে পেলে এতক্ষণ কি করতেন? না,
তারা জানেই না। জানলে কি আর আমাকে আপনার কাছে আসা থেকে, আপনাকে ছোঁয়া থেকে তারা আটকাতো? না, কখনোই না। আপনি আর জেদ ধরে শুয়ে থাকবেন না খান সাহেব। উঠুন, উঠে আমাকে সুইট হার্ট বলে ডাকুন, আমাকে অন্যভাবে শাস্তি দিন, এই শাস্তি ক্যান্সেল করুন। কাল রাতে আমি একটা ভুল কথা বলে ফেলেছি, তার জন্য আপনি আমাকে একটাবার সরি বলার সুযোগটুকু পর্যন্ত দিলেন না। আপনি বলেছিলেন আমাকে মাসুল দিতে হবে, তাই বলে এইভাবে আমাকে মাসুল দিতে হবে? আমি কি সত্যি এত বড় শাস্তি পাওয়ার মতো কোনো কথা বলেছিলাম? আর যদি বলেও থাকি, তার জন্য এত বড় শাস্তি? আমার তো এখন মরে যেতে, আমার তো এখন মনে হচ্ছে দুনিয়ায় সব থেকে বড় পাপিষ্ঠ নারী আমি, আর তাই সেই পাপের শাস্তি আমি এভাবেই পাচ্ছি। আমাকে এইভাবে কষ্ট দিতে খুব ভালো লাগছে আপনার, তাই না? আমি বলেছিলাম আপনাকে, আপনার খুশির জন্য দুনিয়ার যে কোনো ব্যথাকে আমার জীবনে স্বাগত জানাই। দেখুন, আমার বুকের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে, প্রচন্ড ব্যথায় ছিঁড়ে যাচ্ছে আমার বুকের ভেতরটা। একবার উঠে চোখ মেলে তাকান, আমি আমার বুকটা ছিঁড়ে আপনাকে দেখাচ্ছি, আমি আমার বুকটা চিরে আপনাকে দেখাচ্ছি। আবার সেই রক্তক্ষরণ। সুমুর কথার মধ্যে নার্স এসে বলল, ম্যাম আপনার সময় শেষ, প্লিজ চলে আসুন। সুমু তবুও দাঁড়িয়ে রইল। নার্স এসে সুমুর পাশে দাঁড়িয়ে বলল, ম্যাম প্লিজ চলুন। সুমু ধীর পায়ে হেঁটে বেরিয়ে এলো আইসিইউ থেকে। দুপুর 2টোর দিকে একজন নার্স আইসিইউ থেকে বেরিয়ে ডাক্তারকে ডাকতে গেল। সকলের মনে ভয় ঢুকে গেল নার্সের এমন কাণ্ডে। ডাক্তার দৌড়ে এসে আইসিইউতে ঢুকলো। মিনিট 5 বাদে বেরিয়ে এলো আইসিইউ থেকে। সকলে গিয়ে ঘিরে ধরলো ডাক্তারকে। সুমু শামীম সাহেবের কাঁধে মাথা রেখে চেয়ে আছে ডাক্তারের দিকে। চোখ বেয়ে তার নোনা পানি পড়ছে। আয়ুব ডাক্তারকে বলল, কি হয়েছে ডাক্তার, কোনো খারাপ কিছু? ডাক্তার আয়ুবের দিকে তাকালো, তবে কোনো কথাই বলল না। সকলে আবারও ডাক্তারকে একই প্রশ্ন করলো। ডাক্তার কারো প্রশ্নের কোনো উত্তর না দিয়ে এগিয়ে গেল সুমুর কাছে। সুমুর পাশে বসে সুমুর মাথার ওপর হাত রেখে বলল, আমি তোমার সমস্ত পাগলামির কথা শুনেছি। এখন যদি তুমি শুনো তোমার স্বামী ভালো মন্দ কিছু একটা হয়ে গেছে বা তোমার স্বামী আর বেঁচে নেই, তাহলে তুমি কতক্ষণ এমন পাগলামি করে না খেয়ে থাকবে মামুনি? সুমু তাচ্ছিল্যের মতন হেসে মেঝের দিকে তাকিয়ে বলল, মৃত্যু দেহে খাবারের প্রয়োজন পড়ে না। আজ যদি আমার খান সাহেবের খারাপ কিছু হয়ে যায়, তাহলে আমারও হবে। আমার খান সাহেবের খারাপ কিছু হলে এই হসপিটাল থেকে আজ একটা নয় 2টো লাশ বের হবে। ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে আবারও বললেন, আর যদি শুনো তোমার স্বামী রেসপন্স করেছে, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তাহলে কি করবে? সুমু শামীম সাহেবের কাঁধ থেকে মাথা তুলে ডাক্তারের দিকে তাকিয়ে বলল, তাহলে উনি সব সময় আমাকে যেমন দেখতে চেয়েছিলেন, সুস্থ সবল হাসি খুশি, এবং ওনার এই অবস্থা হওয়ার আগে উনি আমাকে যেমনটা রেখে গিয়েছিলেন, আমি ঠিক তেমনটা হয়ে যাব। ডাক্তার সুমুর মাথায় হাত বুলিয়ে হেসে পড়লেন, তাহলে তো এখন তোমাকে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে তারপর হাসপাতালে আসতে হবে। মানে হলো তোমার স্বামী রেসপন্স করেছে, তুমি জিতে গেছো মামুনি। তোমার স্বামী তোমার জেদের কাছে হার মেনেছে, তুমি রেসপন্স করেছে, তিনি রেসপন্স করেছে, আল্লাহ তোমার ডাক, তোমার আত্মনাদ শুনেছে, তুমি জিতে গেছো মামুনি, তুমি জিতে গেছো। সকলের মধ্যে খুশির জোয়ার বয়ে গেল। সকলে একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। সুমু খুশিতে কেঁদে ফেলল। কান্না জড়ানো কণ্ঠে বলল, আপনি সত্যি বলছেন আঙ্কেল? হ্যাঁ মামুনি। আমি ওনার সাথে দেখা করতে চাই, আমাকে যেতে দিন। না মামুনি, এখন না, এখন তোমার স্বামী ঘুমোচ্ছে। আমি ওনাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে এসেছি, কিছুক্ষণ পর ওনাকে কেবিনে শিফট করা হবে। তাছাড়া তোমার স্বামী তোমার এই অবস্থা দেখলে আবারও অসুস্থ হয়ে পড়বে। সুমু নিজের দিকে তাকিয়ে দেখল একবার। ডাক্তার হেসে বললেন, তাহলে বাসায় যাও, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর এখানে এসো। কথাগুলো বলে ডাক্তার চলে গেল। আয়ুব সুমুর সামনে এসে বলল, ভাবিজি আপনি এখন বাসায় যান। শুধু আপনি না, সকলে এখন বাসায় যান, আমি আর রাহিন থাকি। আপনারা সকলে বাসায় গিয়ে রেস্ট করেন। আর ভাবিজি আপনি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে তারপর সারবাজের সাথে আসেন। সুমু উঠে দাঁড়ালো। আয়ুব সারবাজের কাছে গিয়ে বলল, একটা ব্যাগে করে আমার আর রাহিনের জন্য চেঞ্জ নিয়ে আসিস, আর খাবার আমরা ক্যান্টিন থেকে খেয়ে নিব।
আইবের কথায় সারভাস সম্মতি জানিয়ে হসপিটাল থেকে সকলকে নিয়ে বেরিয়ে এলো। বাড়ি ফিরতে ফিরতে সুমুদের বিকেল 4টে বেজে গেল। রুমে ঢুকে আগে শাওয়ার নিল সুমু, তবে কিছু খেলো না। না খেয়ে ড্রয়িং রুমে বসে সারভাসদের খাওয়া শেষ হওয়ার অপেক্ষা করতে লাগলো। হাসি বেগম মেয়ের সামনে খাবার নিয়ে এসে বসলো, তবে সুমু একটা দানাও মুখে তুলল না। সে তার খান সাহেবের সাথেই খাবে। আনোয়ার সাহেব হাসি বেগমকে বললেন খাবার প্যাক করে সুমুর সাথে দিয়ে দিতে। বাধ্য হয়ে হাসি বেগম হাল ছেড়ে দিলেন। সারভাজরা খেয়ে উঠে হাত ধুয়ে আসলো। ড্রয়িং রুমে আসতেই সারভাজের ফোন বেজে উঠল। ফোনে কথা বলে হাসি মুখে সুমুর সামনে এসে দাঁড়িয়ে বলল, সুমু, এস কের ঘুম ভেঙেছে, তুমি ওর জন্য খাবারটা নিয়ে চলো। সুমু খুশি মনে হাসি বেগমের হাত থেকে খাবারের প্যাকেটটা নিয়ে সারভাজের সাথে গাড়িতে গিয়ে বসলো। গন্তব্য এখন তাদের ঢাকা স্কয়ার হসপিটাল। কেবিনের বেডে শেহরাজ চোখ বন্ধ করে শুয়ে আছে। রাহিন আর আয়ুব পাশে বসে আছে। ডাক্তার বলেছেন পেশেন্টকে দিয়ে বেশি কথা না বলাতে। আয়ুব আর রাহিন হিংস্র দৃষ্টিতে শেহরাজের শুকিয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে আছে। অসুস্থ না হলে হয়তো এখনই ওর দুজন শেহরাজকে কাঁচা তেল মশলা ছাড়াই গিলে ফেলতো। ডাক্তারের বারণ অমান্য করে রাহিন আর আয়ুব এতক্ষণে শেহরাজকে হাজারটা প্রশ্ন করে ফেলেছে, কিন্তু শেহরাজ না ওদের প্রশ্নের উত্তর দিয়েছে আর না ওদের দিকে একবারের বেশি চোখ মেলে তাকিয়ে দেখেছে। আয়ুব এতক্ষণ চুপ করে থেকে মুখ খুলে আবারও বলল, সকাল থেকে আঙ্কেল অনেকবার ফোন করেছে, তোর সাথে কথা বলতে চেয়েছে। আমরা অনেক কিছু বলে ম্যানেজ করে রেখেছি। আচ্ছা তুই বলতো এসকে, আঙ্কেল যদি শুনতো যে তার বড় ছেলে শেহরাজ খান বাহাদুর খেল একটা মেয়ের উপর রাগ করে কার অ্যাক্সিডেন্ট করে হসপিটালে বেডে পড়ে আছে, এমন নিউজ কি আঙ্কেল কোনোদিনও বিশ্বাস করতো? শেহরাজ চোখ খুলে আয়ুবের দিকে তাকালো। গলার স্বর আস্তে করে বলল, মেয়ে নয়, বউ বলো। ও আমার বউ, যার তার উপর রাগ করিনি। আমি আমার পার্সোনাল প্রপার্টি আমার বউয়ের উপর রাগ করেছি। রাহিন একটু রাগী স্বরে বলল, সব বুঝলাম তোর কথা, তুই আমাকে আগে এইটা বল, আমাকে পানি আনতে বলে তুই কেন গাড়ি নিয়ে চলে গেলি? তুই আমাকে অনেক বিরক্ত করছিলি, তাই পানি আনার কথা বলে তোকে সরাতে হয়েছে। রাহিন গর্জে উঠে বলল, শালা, তোকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচানোর জন্য বিরক্ত করছিলাম, যাতে তুই অ্যাক্সিডেন্ট করে মরতে না পারিস। আয়ুব তেতে উঠে বলল, তোর যখন এতই মরার শখ, তাহলে আমাদের বলতি, আমরা পার্টি স্প্রে করে তোকে খুব সুন্দর করে মৃত্যু দিতাম। শুধু শুধু এত কষ্ট কেন করতে গেলি? আয়ুবের কথা শুনে শেহরাজ আলতো হেসে বলল, আমার পাগলিটা কই রে, এখন আসেনি নাকি? শেহরাজের কথার মধ্যে কেবিনে ঢুকলো সারভাজরা। সারভাজ কেবিনে ঢুকেই তেড়ে আসলেই শেহরাজের দিকে শেহরাজের গলা আলতো করে চেপে ধরে বলল, কুত্তার বাচ্চা, মরার অনেক শখ তোর, তাই না? দুনিয়া থেকে মন ভরে গেছে, তাই না? বেশি বড় হয়ে গেছো তুমি। এই কাজটা করার আগে একটাবার আমাদের কথা ভাবিসনি, তাই না? স্যান্টি দৌড়ে এসে বলল, আরে আরে কি করতেছেন? আমার স্যার তো মরে যাবে। সারবার স্যার, ছেড়ে দিন আমার স্যারকে। শেহরাজ হেসে বলল, ওর এই ছোঁয়ায় আমি কেন? সামান্য একটা পিঁপড়াও মরবে না সান। সারবাস ধরেছিস যখন, একটু জোরেই টিপে ধর না। একটু মৃত্যুর স্বাদ বুঝি, বিলিভ মি। তখন সেন্সলেস ছিলাম বলে একটু বুঝতে পারিনি মৃত্যুর স্বাদ কি। সারবাজ কথা বলার বসা হারিয়ে ফেলল, ছেড়ে দিল শেহরাজের গলা। শেহরাজ বারবার কেবিনের দরজার দিকে তাকাচ্ছে। অমিত সারবাজের কাছে এসে বলল, ভাবিজি বাইরে দাঁড়িয়ে আছেন, আমরা এখন বাইরে যাই, ওদের একটু প্রাইভেসি দরকার। অমিতের কথায় সম্মতি জানিয়ে সারভাজ সবাইকে নিয়ে বেরিয়ে চলে গেল। সকলে বের হবার 5 মিনিট পর সুমু নিঃশব্দে কেবিনে ঢুকলো। শেহরাজ মাথার ওপর বা হাত তুলে চোখ বন্ধ করে শুয়ে আছে। সুমু গিয়ে শেহরাজের পাশে বসলো। তার উপস্থিতি টের পাওয়ানোর জন্য দুবার গলা কেটে দিয়ে আওয়াজ করলো, তবুও শেহরাজ কোনো রেসপন্স করলো না। ওভাবে চোখ বন্ধ করে শুয়ে রইল। সুমু শেহরাজের বুকের ওপর হাত রেখে দুবার খান সাহেব বলে ডাক দিল। শেহরাজ তবুও চোখ মেলে তাকালো না। সুমু হতাশার নিঃশ্বাস ফেলে কিছুক্ষণ তাকিয়ে রইল শেহরাজের দিকে। হঠাৎ সুমুর চোখ গেল খাবারের প্যাকেটটার দিকে। প্যাকেট থেকে টিফিন বক্স বের করে
টাসটুস শব্দ করে রাখল। এতেও শেহরাজের মধ্যে কোনো হেলদোল দেখা গেল না। সুমু বাধ্য হয়ে শেহরাজের ওষ্ঠ কামড়ে ধরল। সুমুর কাণ্ডে শেহরাজ চোখ বড় বড় করে তাকালো, তবে সুমুকে সরালো না। শেহরাজ রেসপন্স করছে না বলে সুমু আরও জোরে কামড় ধরল শেহরাজের ওষ্ঠ কেটে ব্লাড বেরিয়ে এলো। কেবিনের দরজা খোলার শব্দ পেয়ে শেহরাজ সুমুকে টেনে সরালো। সুমু পেছনে ফিরে তাকিয়ে দেখল নার্স এসেছে, হাতে মেডিসিনের ট্রে। নার্সকে দেখে সুমু শেহরাজের দিকে তাকালো। শেহরাজের ঠোঁটের ওপর ব্লাড দেখে আটকে উঠল সুমু। শেহরাজ ভ্রু কুঁচকে তাকিয়ে আছে সুমুর দিকে। নার্সের চোখ থেকে আড়াল করার জন্য সুমু শেহরাজের ঠোঁটের ওপর আলতো করে হাত রাখলো, ঢেকে রাখলো শেহরাজের কেটে যাওয়া জায়গাটা। নার্স মেডিসিনের ট্রেটা টেবিলের উপর রাখলো। সুমুর দিকে তাকিয়ে কিছু বলতে যেতেই শেহরাজের ঠোঁটের ওপর সুমুর হাত দেখে জ্বলে উঠল নার্স। দাঁতে দাঁত চেপে বলল, ম্যাম, স্যারের মেডিসিনগুলো ডাক্তার আমাকে বলেছেন আপনাকে সব বুঝিয়ে দিতে। নার্সের কথার ধরন শুনে সুমু অবাক হয়ে নার্সের দিকে তাকালো। নার্সটি কেমন নির্লজ্জ দৃষ্টিতে তাকিয়ে আছে শেহরাজের দিকে। শেহরাজ চোখ বন্ধ করে শুয়ে আছে। সুমু শেহরাজের ঠোঁটের ওপর থেকে হাত সরিয়ে টেবিলের উপর রাখা ফলের প্লেট থেকে ছুরি হাতে তুলে নিয়ে দাঁড়িয়ে পড়ল। ছুরিটা নার্সের চোখের সামনে নিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখল। তারপর হাতে একটি আপেল তুলে নিয়ে ছুরিটা আপেলের মধ্যে সজোরে গেঁথে দিয়ে বলল, আচ্ছা সিস্টার, আমি যদি ঠিক এইভাবে কারো পেটের মধ্যে এই ছুরিটা গেঁথে দেই, তাহলে তার বেঁচে থাকার ভাবনা কত পার্সেন্ট থাকবে? নার্সটি ভয়ে ঢোক গিলে বলল, আসলে ম্যাম, আমি আপনার এইখানে কাজটা কি? আপনাকে মেডিসিনগুলো বুঝিয়ে দেওয়া। গুড, তাহলে সেটাই করেন। আর নিজের নির্লজ্জ চোখ দুটোকে একটু সামলে রাখার চেষ্টা করেন। আসলে কি বলুন তো, আমার এই হাত দুটো খুব কন্ট্রোললেস। কখন কাকে কিভাবে কি দিয়ে আঘাত করে বসে তা আমি নিজেও বলতে পারি না। সিস্টার ভয়ে কোনো মতে মেডিসিনগুলো বুঝিয়ে দিয়ে চলে গেল। সিস্টার যেতেই সুমু আবারও শেহরাজের দিকে তাকালো। শেহরাজ তখন চোখ বন্ধ করে শুয়ে আছে। সুমুর মেজাজ আবারও গরম হলো। সে আবারও একই কাজ করতে গেলেই শেহরাজ সুমুকে আটকালো। চোখ মেলে সুমুর দিকে তাকিয়ে রইল। সুমু রেগে বলল, আপনি কি বোবা হয়ে গেছেন? কথা বলছে না কেন? আপনার জন্য খাবার এনেছি, খেয়ে মেডিসিন খেতে হবে আপনাকে। শেহরাজ হাতের ব্যথা নিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। ডাক্তার বলেছে আমার সাথে বেশি কথা না বলতে। পেশেন্টের সামনে বেশি কথা বলা যাবে না। ঠিক আছে, কথা বলবো না। চলুন উঠুন, খেয়ে নেবেন। আমি তোমার হাতে খাবো না। সুমু অবাক হলো ভীষণ। কপাল কুঁচকে বলল, কেন? আমার হাত কি পচে গেছে? হ্যাঁ, আমার হাতে খাবেন না তো কার হাতে খাবেন? শেহরাজ ফিরে তাকালো সুমুর দিকে, নরম স্বরে বলল, এই হসপিটালে সব থেকে সুন্দরী নার্সকে খুঁজে নিয়ে আসো, আমি তার হাতেই খাবো। সুমু আবারও ছুরিটা হাতে নিয়ে এগিয়ে গেল শেহরাজের কাছে। শেহরাজ সুমুর হাতে ছুরি দেখে ভ্রু নাচিয়া বলল, ছুরি দিয়ে কি হবে? আপনার ঠোঁট জোড়া কাটবো। আপনার সাহস কি করে হয় অন্য মেয়ের কথা বলার? ভুল কি বলেছি? তুমি তো আমার ভালোবাসার দিকে আঙ্গুল তুলেছ। দাঁড়িয়ে পড়ল সুমু। হাত থেকে ছুরিটা ফেলে দিয়ে কেবিন ছেড়ে বেরিয়ে গেল। শেহরাজ ঠোঁট কামড়ে হাসছে। মিনিট পাঁচেকের মধ্যে কেবিনে একজন নার্স এলো। শেহরাজের দিকে না তাকিয়ে বলল, স্যার, আমাকে ম্যাম পাঠিয়েছে, আপনি একটু উঠে বসুন, আমি খাইয়ে দিচ্ছি আপনাকে। শেহরাজ ভ্রু কুঁচকে নার্সটির দিকে তাকিয়ে বলল, আপনি আমার ওয়াইফকে পাঠান। আমি আপনার হাতে কেন খাবো বউ থাকতে? আপনি আমার ওয়াইফকে গিয়ে বলুন, এই হসপিটালের নিয়ম, যাদের বউ আছে তাদের বউদেরই তাদের স্বামীকে খাইয়ে দিতে হয়। নার্সটি মাথা তুলে শেহরাজের দিকে তাকাতে গিয়েও তাকালো না। গলায় হাত রেখে নিজের গলা কেটে পড়ে যাবার ভয়ে আবারও মাথা নামিয়ে বলল, এইরকম কোনো রুলস তো নেই স্যার। আগে ছিল না, আজ এই মুহূর্ত থেকে হয়েছে। এখন আপনি তাড়াতাড়ি গিয়ে আমার বউকে পাঠান। টানা 8 মিনিট 33 সেকেন্ড ধরে আমার বউকে দেখি না আমি। নার্সটি চলে গেল কেবিন ছেড়ে। বাইরে করিডোরে দাঁড়িয়ে আছে সুমু। নার্সটি সুমুর পেছনে এসে দাঁড়িয়ে বলল, ম্যাম, আমাদের হসপিটালে একটা রুলস আছে। সুমু চোখ মুছে নার্সটির দিকে ঘুরে তাকিয়ে বলল, কেমন রুলস? আসলে এই হসপিটালে যত ম্যারিড পুরুষ অ্যাডমিট হয় তাদের ওয়াইফদেরকেই তাদের খাইয়ে দিতে হয়, এটাই এই হসপিটালের নিয়ম।
সুমু হেসে ফেলল নার্সটির কথায়। নার্সটি মুগ্ধ হয়ে সুমুর দিকে তাকিয়ে রইল। কাল যে মেয়েটি পাগলের মতন কেঁদেছে, পাগলামি করেছে, কিছুক্ষণ আগে তাকে স্যারের দিকে কুদৃষ্টিতে তাকালে ভিলেনদের মতন গলা কেটে দেবার হুমকি দিয়েছে, সেই মেয়ে এত সুন্দর করে হাসতেও পারে। নার্সটির বিশ্বাস হলো না। সুমু হাসতে হাসতে বলল, এটা কেমন রুলস? কই, আগে তো এমন রুলসের কথা শুনিনি। এটাই রুলস ম্যাম, আপনি তো স্যারের ওয়াইফ, আপনি থাকতে আমি কেন খাইয়ে দেব? সুমু আর কিছু না বলে ফোনের দিকে তাকালো। কেবিন থেকে বেরিয়ে সে আইবদের খুঁজেছিল। রাহিনটা থাকলে এই নার্সকে তার খান সাহেবের কেবিনে পাঠাতো না সুমু। রাহিনদের কল করলে রাহিন জানায় ওরা একটু দূরে আছে, হসপিটালে পৌঁছাতে একটু লেট হবে ওদের। আর এদিকে খান সাহেবেরও খাবার খেয়ে মেডিসিন খাওয়ার টাইম হয়ে গেছে। তাই বাধ্য হয়ে সুমু কেবিনের দিকে যেতে নার্সটি সুমুকে পেছন থেকে ডেকে বলল, ম্যাম আপনার হাসিটা খুব সুন্দর। সুমু নার্সের কথায় আলতো এসে নার্সকে ধন্যবাদ জানিয়ে কেবিনে চলে গেল। কেবিনে ঢুকে কোনো কথা না বলে শেহরাজকে উঠে বসালো। টেবিলের ওপর থেকে খাবার নিয়ে অল্প অল্প করে শেহরাজকে খাইয়ে দিল। শেহরাজও আর কোনো কথা না বলে চুপচাপ খাবারটা খেয়ে নিল। প্রচুর ঘাড়তেরা বউ জুটেছে তার কপালে। এখন কিছু বললে হয়তো হসপিটাল থেকে বেরিয়ে যাবে, তাই সেও আর কথা বাড়ালো না। ভালো ছেলের মতন খাবার খেয়ে মেডিসিন খেয়ে নিল। রাত 11টার দিকে রাহিনটা আবারও হসপিটালে ফিরে আসলো। শেহরাজের কেবিনে ঢুকে সকলে যার যার মতন ফোনে ব্যস্ত হলো। শেহরাজ সকলের দিকে একবার তাকিয়ে বলল, একটা পেশেন্টের কেবিনে তোরা সকলে বসে ফোন ইউজ করছিস? রাহিনটা কেউ শেহরাজের কথায় পাত্তা না দিয়ে ফোনের দিকে তাকিয়ে রইল। সুমু শেহরাজের পাশে বসে আছে। খাবার খাওয়ানোর পর থেকে দুজনে কেউ কারোর সাথে কথা বলেনি। শেহরাজ পিঠের নিচ থেকে বা হাত দিয়ে বালিশটা বের করে ছুঁড়ে মারল আয়ুবের মুখে। আয়ুব বালিশটা কোলের ওপর রেখে ফোনে কল করতে করতে বলল, তুই না সিক এসকে, এখনো জেগে আছিস কেন? ঘুমা। আজ ভাবিজি আর আমরা সকলে মিলে রাত জাগবো ভেবেছি। স্যান্ডি আয়ুবের থেকে বালিশটা কেড়ে নিয়ে আবারও শেহরাজের পিঠের নিচে যত্ন করে বালিশটা রাখলো। আয়ুব বেকুবের মতন তাকিয়ে রইল স্যান্ডির দিকে। স্যান্ডি দাঁত কেলিয়ে আয়ুবের দিকে তাকিয়ে রইল। শেহরাজ কপালের মধ্যে কয়েকটা ভাঁজ ফেলে বলল, তোরা কেবিন থেকে বেরিয়ে রাত যাক, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। কথাগুলো বলে শেহরাজ চোখ বন্ধ করলো। আয়ুব চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, বয়েস চলো সকলেই, ভাবিজি আপনিও চলেন। চোখ মেলে তাকালো শেহরাজ, গম্ভীর স্বরে বলল, সুমু কেন যাবে? তুই না বললি ঘুমাবি? তো তাই তো ভাবিজিকেও বলেছি আমাদের সাথে আসতে। আয়ুবদের কথার মাঝে সুমু উঠে ওয়াশরুমে গেল। শেহরাজ আয়ুবকে বলল, কাল সকালেই আমার ডিসচার্জের ব্যবস্থা কর আয়ুব, আমার বউটার এখানে থাকতে কষ্ট হচ্ছে। কিন্তু তোকে তো ডাক্তার কিছুদিন এখানে থাকতে বলেছে। ফার্স্ট অফ অল এখানে থাকলে আমার বউয়ের কষ্ট হবে। সেকেন্ড অফ অল এখানে আর একদিন থাকলে এই হসপিটালে যে কোনো সময় যে কোনো একটা নার্সের মার্ডার হয়ে যেতে পারে। এখন কেন মার্ডার হতে পারে, কে মার্ডার করতে পারে, কার জন্য মার্ডার হতে পারে, কিসের জন্য মার্ডার হতে পারে, এসব প্রশ্ন তোরা আমাকে করিস না, শুধু যেটা বলেছি সেইটা কর। সাইফ হাসতে হাসতে ফাহিমের পিঠে চাপড় দিয়ে বলল, আরে বুঝিস না, নার্সরা এসকের উপর ক্রাস্ট আর কিলার হলো আমাদের ভাবিজি। রিয়াদ শেহরাজের কাছে এগিয়ে গেল। শেহরাজের পাশে বসে শেহরাজ হাতটা ভালো করে দেখে বলল, হাতের ব্যথা এখন কেমন অনুভব করছিস? শেহরাজ কোনো কথাই বলল না। পিঠের নিচে বালিশ রেখে আবারও উঠে বসল। শেহরাজের কপালে ব্যান্ডেজ করা, হাতে পাউস আর্ম সিলিং বাঁধা। রিয়াদ শেহরাজের উত্তরের অপেক্ষা না করে শেহরাজকে জড়িয়ে ধরল। একে একে রাহিন, সারবাজ, অমিত, সাইফ, রিসান, নিহাল, আরবাজ, ফাহিম এসে জড়িয়ে ধরল শেহরাজকে। সকলের চোখে নোনা পানি। নিহাল কান্নামাখা কণ্ঠে বলল, আর কখনো এমন করিস না, তোর কোনো ধারণা নেই আমাদের কি অবস্থা হয়েছিল। তোর কিছু হয়ে গেলে আমাদের কি হবে তো বলতো। স্যান্ডি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার স্যারের প্রতি স্যারের বন্ধুদের ভালোবাসা দেখছে আর চোখের পানি মুছছে। সুমু ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বন্ধুত্বের এমন সুন্দর মুহূর্ত দেখে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। স্যান্ডির দিকে তাকিয়ে বলল, শান ভাইয়া, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনিও যান। কিন্তু ম্যাম। রাহিন স্যান্ডির দিকে তাকিয়ে বলল, আরে সানামা না, আসো।
স্যান্ডি আর দাঁড়িয়ে না থেকে এগিয়ে এসে জড়িয়ে ধরল। সুমু এই সুযোগে সকলকে ক্যামেরাবন্দি করলো। মিনিট 5 বাদে শেহরাজ বলল, তখন মরিনি, তবে তোদের এই চাপাচাপিতে এখন ঠিকই মরব। সকলে মিলে সরে দাঁড়ালো। সুমু এগিয়ে আসলো শেহরাজের কাছে। শেহরাজ সকলের উদ্দেশ্যে বলল, তোরা এখন বাহিরে যা, আমি ঘুমাবো। আয়ুব দুষ্টু হেসে শেহরাজের দিকে তাকিয়ে রইল। শেহরাজ ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি সমস্যা? আমার মুখে কি জোকার লেখা আছে? হাসছিস কেন তুই? আয়ুব হেসে বলল, না, আসলে কিছু একটা কামড়ালো আমাকে, সেখানে লাল হয়ে গেছে, ওই লাল জায়গাটা দেখে হাসছি। রাহিন আকুল হয়ে আয়ুবকে ভালো করে পরোক্ষ করে বলল, কই, কোথায় কামড়েছে দেখি, আর কিসে কামড় দিল? কখন কামড়ালো আমাদের আগে বললি না কেন? আয়ুব রাহিনের দিকে তাকিয়ে বলল, এই কামড় সেই কামড় না রাহিন, তোকে পরে বলবো, এখন আমাকে ছাড়। রাহিন সরে দাঁড়ালো। আয়ুব শেহরাজের কাছে আসলো। একটু ঝুঁকে শেহরাজের কানের কাছে মুখ নিয়ে বলল, এখন সময় তো তোর এসকে, একদিন আমাদেরও আসবে সময়। তবে একটা কথা বলি, রোমান্সের জন্য হসপিটালে কেবিনটাকে অন্তত বাদ দিতে পারতি। শেহরাজ ফলের ঝুড়ি থেকে ছুরি হাতে নিতেই আয়ুব উচ্চস্বরে হেসে সবাইকে নিয়ে কেবিন ছাড়ল। সুমুর লজ্জায় মরিমরি অবস্থা। সে বুঝতে পেরেছে আয়ুবের কথার মানে। শেহরাজ সুমুর দিকে তাকিয়ে আলতো হাসল। সুমু দেখার আগে হাসিটা ঠোঁট থেকে গায়েব করে রাগে লুক নিয়ে বলল, তোমার এই উল্টাপাল্টা কাজের জন্য আমাকে ওদের সামনে লজ্জায় পড়তে হলো। এইসব আর কোনো দিন করবে না আমার সাথে। যার ভালোবাসার ওপর আঙুল তুলো তার কাছে আসো কেন? আসবে না তুমি আমার কাছে। সুমু ছলছল নয়নে তাকালো শেহরাজের দিকে। মুখ ফুটে কিছু বলতে নিলেই শেহরাজ সুমুকে থামিয়ে দিয়ে বলল, এখন আমি তোমার ইমোশনাল ড্রামাবাজ মার্কার কথা শুনতে চাই না। ওইসব ফিল্মের ইমোশনাল ডায়লগ ফিল্মের মধ্যে শুনতে ভালো লাগে, বাস্তবে না। দয়া করে কেবিনের দরজাটা লাগিয়ে লাইটটা অফ করো, আমি ঘুমাবো। সুমু চোখ মুছে উঠে দাঁড়ালো। রুমের লাইট অফ করে শেহরাজের পাশে এসে বসলো। জানালা দিয়ে আসা সোডিয়ামের আবছা আলোতে শেহরাজের মুখটা স্পষ্ট। সুমু মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে রইল তার খান সাহেবের দিকে। সকালে সূর্য উঠে গেছে। সুমুর চোখের ওপর সূর্যের আলো পড়তেই চোখ খিচে বন্ধ করে ফেলল সুমু। পাশ ফিরে শুতে গিয়ে পাশে কারো উপস্থিত টের পেয়ে চোখ মেরে তাকালো সুমু। নিজেকে কেবিনের বেডের ওপর দেখে উঠে বসলো। কেবিনের একটা বেডের সাথে আরও একটা বেড জয়েন করা হয়েছে। সুমু জানে এইসব তার খান সাহেবের কাজ। কেবিনের দরজায় নক করতেই সুমু বেড ছেড়ে নেমে কেবিনের দরজা খুলে দিল। আইবরা সকলে হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে আছে, সকলের হাতে ফুলের বুকে। সকলে একসাথে বলল, গুড মর্নিং ভাবিজি। সুমু হাসি মুখে সবাইকে গুড মর্নিং জানালো। আয়ুবদের চেঁচামেচিতে শেহরাজের ঘুমের 12টা বাজল। সে পাশে থাকা বালিশটা দিয়ে কান চেপে আবারও ঘুমানোর প্রস্তুতি নিল। সুমু দরজার সামনে থেকে সরে দাঁড়াতেই সকলে একসাথে কেবিনে ঢুকলো। আয়ুব শেহরাজের কানের ওপর হাত দিয়ে চেপে রাখা বালিশটা টেনে সরিয়ে বলল, গুড মর্নিং এসকে। শেহরাজ চোখ বন্ধ রাখা অবস্থায় রাগী স্বরে বলল, ব্যাড মর্নিং ডাফারের দল। সকাল সকাল এসে তোদের আমার ঘুমটা না ভাঙলে চলছিল না, তাই না? সারবাজ কপালের মাঝে কয়েকটা ভাঁজ ফেলে বলল, সকাল 10টা বাজে, বিয়ের পর রাত আর শেষ হয় না তোমার, তাই না? সারবাজের খেয়াল নেই কেবিনে সুমু আছে। আরবাজ সারবাজকে খোঁচা মেরে বলল, ভাইয়া ভাবিজি আছে। সারবাজ দাঁত দিয়ে জিভ কামড়ে ধরে বলল, সরি মানে ছিল না। সুমু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কথা কাটানোর জন্য সারবাজ বলল, এইসব ফুলের বুকে গুলো তোর জন্য। আর শোন, খাবার এনেছি, খেয়ে রেডি হয় নে তাড়াতাড়ি। তোর ডিস্টার্সের সব ব্যবস্থা করে ফেলেছি আমরা। এখন আমরা বাইরে যাই, তোরা ফ্রেশ হয়ে খেয়ে নে। কথাগুলো বলে সবাই ফুলের বুকেগুলো রেখে বাইরে চলে গেল। সুমু শেহরাজকে তুলতে গেলেই শেহরাজ সুমুর হাত দিয়ে বলে, আমার তেমন কিছুই হয়নি। আমাকে এত ধরে ধরে সব কাজ করাতে হবে না। আমার কাজ আমি একাই করতে পারবো। সুমু তেতে উঠল, একটু উচ্চস্বরে বলল, হ্যাঁ জানি আমি,
আপনি তো মানুষ না, রোবট। আপনার আবার কি হবে? ভুলটা আমারই। আমি একটা রোবটকে হেল্প করতে এসেছি। তবে এসেই যেহেতু গিয়েছি, তখন হেল্প করেই ছাড়বো। বেশি কথা না বলে আমার সাথে আসুন। সুমু শেহরাজকে তুলে দিয়ে ওয়াশরুমে চলে গেল। শেহরাজও গেল সুমুর পিছু পিছু। ব্রাশে টুথপেস্ট লাগিয়ে সুমু দাঁড়িয়ে আছে। শেহরাজ সুমুর দিকে তাকিয়ে বলল,